আমার নাম অনাথ চক্রবর্তী। আমি কলকাতায় থাকি। ছোটবেলা থেকেই তন্ত্রমন্ত্র আর অদ্ভুত অলৌকিক বিষয়ের প্রতি আমার এক অদ্ভুত টান ছিল। যখন অন্য বাচ্চারা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকত, আমি তখন রাতের অন্ধকারে পুরনো মন্ত্রের বই পড়তাম। বহু বছর আগে এক তান্ত্রিক গুরুর সঙ্গে আমার পরিচয় হয়। তার কাছ থেকেই আমি কিছু গোপন উপায়, কিছু নিষিদ্ধ তন্ত্রবিদ্যা শিখেছিলাম, যেগুলিগুলো আজও আমি মানুষের উপকার করার চেষ্টা করি। কিন্তু সব আত্মা শান্তি চায় না। কিছু অশুভ শক্তি আছে যারা অন্ধকারেই বাঁচতে ভালোবাসে। আজ আমি তোমাদের শোনাবো আমার জীবনের কিছু ভয়ঙ্কর সত্য ঘটনা, যেগুলো আজও মাঝরাতে আমাকে ঘুমোতে দেয় না। আর বিশ্বাস করো, এই গল্পগুলোর প্রতিটা শব্দ সত্যি। রাত তখন প্রায় 12:30। কলকাতার আকাশে হালকা কুয়াশা নেমেছে। আমি নিজের ঘরে বসে কিছু পুরনো তন্ত্রমন্ত্রের নোট পড়ছিলাম। হঠাৎই আমার ফোনটা কেঁপে উঠল। অচেনা নম্বর। ফোন ধরতেই ওপাশ থেকে কাঁপা গলায় একজন বৃদ্ধ বললেন, আপনি কি অনাথ চক্রবর্তী? আমি শান্ত গলায় বললাম, জি, বলুন। লোকটা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আমাদের গ্রামে কিছু একটা হয়েছে। শ্মশানের দিক থেকে রাত হলেই কান্নার শব্দ আসে, আর যারা সেই শব্দ শুনে বাইরে যায় তারা আর ফিরে আসে না। আমি প্রথমে ভেবেছিলাম গ্রামের সাধারণ কোনো ভয় বা গুজব, কিন্তু পরের কথাটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। গত 3 দিনে 4 জন মানুষ নিখোঁজ হয়েছে। লোকটা গ্রামের নাম বলল, বীরনগর। কলকাতা থেকে অনেক দূরে একটা ছোট গ্রাম। ফোন রাখার আগে সে শুধু একটা কথাই বলেছিল, আজ রাতেও যদি কেউ মারা যায় তাহলে পুরো গ্রাম শেষ হয়ে যাবে। সেদিন রাতেই আমি বেরিয়ে পড়লাম। ভোরের দিকে যখন বীরনগরে পৌঁছালাম, তখন পুরো গ্রামটা অদ্ভুত চুপচাপ। রাস্তায় কোনো মানুষ নেই, শুধু কয়েকটা কুকুর দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে গর্জন করছিল। গ্রামের মাঝখানে একটা পুরনো বটগাছের নিচে কয়েকজন লোক দাঁড়িয়েছিল। তাদের চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। একজন বৃদ্ধ এগিয়ে এসে বললেন, আপনি অনাথবাবু? আমি মাথা নাড়তেই তিনি আমাকে গ্রামের শেষ প্রান্তের দিকে নিয়ে গেলেন। সেখানে একটা পুরনো শ্মশান। চারদিকে পোড়া কাঠের গন্ধ, বাতাসে ছাই উঠছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল অন্য কিছু। শ্মশানের মাঝখানে একটা পোড়া চিতা এখনো ধুঁকছিল, অথচ গ্রামের লোকজন বলল সেখানে শেষ দাহকার্য হয়েছিল প্রায় 1 সপ্তাহ আগে। আমি চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই আমার কানে ভেসে এলো একটা ফিসফিসে গলা, ওকে ফিরিয়ে দে। আমার চোখ হঠাৎ খুলে গেল। চারপাশে কেউ নেই, কিন্তু পরিষ্কার বুঝতে পারছিলাম কেউ একজন ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে পিছনে তাকাতেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। একটা কালো ছায়া মূর্তি, যার পুরো শরীর পোড়া আর চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে আমার দিকে তাকিয়ে বিকৃত গলায় বলল, ওরা আমার দেহ পুড়িয়েছে, এখন পুরো গ্রাম পুড়বে। হঠাৎই শ্মশানের চারপাশে থাকা সব চিতা একসাথে জ্বলে উঠল। বাতাসে অসংখ্য মানুষের কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। আমি সঙ্গে সঙ্গে গুরুর শেখানো রুদ্রতন্ত্রের মন্ত্র পড়তে শুরু করলাম। কিন্তু সেই মুহূর্তে বুঝতে পারলাম এটা কোনো সাধারণ আত্মা নয়, কারণ আমার গলায় থাকা রুদ্রাক্ষের মালাটা ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। তারপর 2 সপ্তাহ কেটে গেছে বীরনগরের সেই ঘটনার পর, কিন্তু শ্মশানের সেই পোড়া মুখটা আজও মাঝে মাঝে স্বপ্নে দেখতে পাই। সেদিন রাতেও আমি নিজের ঘরে বসেছিলাম। বাইরে প্রবল বৃষ্টি পড়ছে। হঠাৎ দরজায় ধীরে ধীরে ঠক 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 শব্দ হলো। দরজা খুলতেই দেখি সামনে এক যুবতী দাঁড়িয়ে, ভিজে শাড়ি, কাপা চোখ, আর হাতে একটা পুরনো কালো কাপড়ে মোড়া বাক্স। সে ফিসফিস করে বলল, আপনাকেই সবাই অনাথতান্ত্রিক বলে? আমি মাথা নাড়তেই সে বাক্সটা আমার হাতে দিয়ে বলল, এটার ভেতরে যা আছে সেটা আমাদের গ্রামের সর্বনাশ ডেকে এনেছে।
আমি বাক্স খুলতেই ভেতরে একটা কালো পাথরের মূর্তি দেখতে পেলাম। অদ্ভুত দেখতে, মানুষের মতো, কিন্তু মুখে কোনো চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। মূর্তিটা হাতে নিতেই আমার মাথার ভেতর যেন হঠাৎ কারো চিৎকার ভেসে উঠল, মন্দির খুলে দে। আমি সঙ্গে সঙ্গে মূর্তিটা মাটিতে রেখে দিলাম। মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, আমাদের গ্রামের জঙ্গলের ভেতরে একটা পুরনো কালো মন্দির আছে। বহু বছর ধরে ওটা বন্ধ ছিল, কিন্তু কিছুদিন আগে কয়েকজন লোক সেখানে গিয়ে এই মূর্তিটা নিয়ে আসে। তারপর থেকেই মানুষ মারা শুরু হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে মারা যাচ্ছে? মেয়েটা নিচের দিকে তাকিয়ে বলল, সবাই এর চোখ নেই। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। পরদিন সকালেই আমি রওনা দিলাম সেই গ্রামের উদ্দেশ্যে। গ্রামটা পাহাড় আর জঙ্গলে ঘেরা, চারদিকে এমন নীরবতা যেন পুরো জায়গাটা বহুদিন ধরে জীবন্ত নয়। গ্রামের মানুষজন আমাকে দেখেই দরজা বন্ধ করে দিচ্ছিল, কেউ কথা বলতে চাইছিল না। শেষ পর্যন্ত এক বৃদ্ধ আমাকে জঙ্গলের রাস্তা দেখিয়ে দিল। তিনি শুধু একটা কথাই বলেছিলেন, সূর্য ডোবার আগে ফিরে আসবেন, কারণ রাতের পর ওই মন্দিরে মানুষ থাকে না। আমি একাই জঙ্গলের ভেতর ঢুকে পড়লাম। প্রায় আধ ঘন্টা হাঁটার পর হঠাৎ গাছপালার মাঝখান থেকে বিশাল একটা কালো মন্দির চোখে পড়ল। পুরো মন্দিরটা কালো পাথরে তৈরি, দেওয়ালে অদ্ভুত সব চিহ্ন আঁকা, যেগুলো সাধারণ তন্ত্রচিহ্ন নয়। মন্দিরের দরজাটা অর্ধেক খোলা ছিল। ভেতরে ঢুকতেই একটা পচা গন্ধ নাকে এলো। মাটিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল শুকনো রক্ত, আর ঠিক মাঝখানে একটা বিশাল মূর্তি দাঁড়িয়ে, যার চোখের জায়গায় শুধু অন্ধকার গর্ত। হঠাৎই মন্দিরের দরজা নিজের থেকেই ধাম করে বন্ধ হয়ে গেল। চারদিক নিস্তব্ধ। তারপর ধীরে ধীরে অন্ধকারের ভেতর থেকে অনেকগুলো গলা একসাথে ফিসফিস করতে শুরু করলো, চোখ দে, চোখ দে, চোখ দে। আমি মন্ত্র পড়তে শুরু করলাম, কিন্তু সেই মুহূর্তেই বুঝলাম আমার সামনে থাকা মূর্তিটার চোখের গর্ত দুটো ধীরে ধীরে নড়ছে। আর তারপর সেই অন্ধকার গর্তের ভেতর থেকে দুটো মানুষের হাত বাইরে বেরিয়ে এলো। বেশ কয়েকদিন ধরে আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছিলাম। প্রতিদিন ঠিক রাত 3টায় আমার ঘরের বাইরে কারো হাঁটার শব্দ শোনা যেত, ধীরে ধীরে ধীরে। প্রথম 2 দিন আমি গুরুত্ব দিইনি, কিন্তু তৃতীয় রাতে ব্যাপারটা বদলে গেল। সেদিন রাত 3টে বাজতেই আমার ঘরের সব আলো একসাথে নিভে গেল। মোবাইলের স্ক্রিন বন্ধ, ফ্যান বন্ধ, অথচ পুরো বাড়ির বিদ্যুৎ ঠিক ছিল। তারপর আমার কানের কাছে খুব নিচু গলায় কেউ ফিসফিস করে বলল, মন্ত্রটা শেষ কর। আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম। ঘরে কেউ নেই, কিন্তু বাতাসে ধূপ আর পোড়া মাংসের গন্ধ ছড়িয়ে পড়েছে। ঠিক তখনই আমার ফোনে একটা মেসেজ এলো, অচেনা নম্বর। মেসেজে শুধু লেখা ছিল, আজ রাত 3টায় যদি মন্ত্র সম্পূর্ণ না হয় তাহলে সে ফিরে আসবে। নিচে একটা ঠিকানা, কলকাতার বাইরে একটা পুরনো জমিদার বাড়ি। আমি বুঝতে পারছিলাম এটা সাধারণ কিছু নয়, কারণ রাত 3টার মন্ত্র নামটা আমি আগে শুনেছি। বহু বছর আগে আমার গুরু আমাকে বলেছিলেন, কিছু মন্ত্র আছে যেগুলো অসম্পূর্ণ অবস্থায় থামানো যায় না। একবার শুরু হলে সেটা শেষ হবেই, না হলে যে শক্তিকে ডাকা হয়েছে সে নিজেই পথ খুঁজে নেয়। সেই রাতেই আমি বেরিয়ে পড়লাম। জমিদার বাড়িটা ছিল একদম জনমানবহীন এলাকায়। চারদিকে আগাছা, ভাঙা দেওয়াল আর অদ্ভুত নিস্তব্ধতা। বাড়ির মূল দরজাটা খোলাই ছিল। ভেতরে ঢুকতেই দেখি মেঝেতে লাল রং দিয়ে বিশাল একটা তন্ত্রচক্র আঁকা। চারপাশে জ্বলছে কালো মোমবাতি, আর ঠিক মাঝখানে বসে আছে একটা ছেলে, বয়স 20-21 হবে। সে মাথা নিচু করে একই কথা বারবার বলছে, ও আসবে, ও আসবে। আমি ধীরে ধীরে ওর কাছে যেতেই সে মাথা তুলে তাকালো, আর তাকিয়েই আমার বুক কেঁপে উঠল, কারণ ছেলেটার চোখ দুটো পুরো কালো, একদম অন্ধকারের মতো। আমি মন্ত্র পড়তে শুরু করতেই সে হঠাৎ চিৎকার করে উঠল, দেরি হয়ে গেছে। ঠিক তখনই বাড়ির উপরের তলা থেকে ধূপ 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 শব্দ আসতে লাগলো, যেন কেউ ভারী পা ফেলে হাঁটছে। আমি উপরের দিকে তাকাতেই দেখতে পেলাম সিঁড়ির অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে, লম্বা কঙ্কালসার একটা ছায়া, মাথাটা অস্বাভাবিকভাবে বাঁকানো,
আর সে ধীরে ধীরে একটা মন্ত্র পড়ছে, ওম ঝাড় কাল ভৈরবায় নমঃ। মন্ত্রের প্রতিটা শব্দের সাথে সাথে বাড়ির দেওয়ালে ফাটল ধরতে শুরু করল। কালো মোমবাতিগুলো একসাথে জ্বলে উঠল। আমি বুঝলাম কেউ একটা নিষিদ্ধ তন্ত্র সাধনা শুরু করেছিল, কিন্তু সেটা মাঝপথে থেমে গেছে। আর এখন যাকে ডাকা হয়েছিল সে নিজেই নিজের শরীর খুঁজতে ফিরে এসেছে। হঠাৎ পুরো বাড়িটা কেঁপে উঠল, আর তারপর উপরের অন্ধকার থেকে সেই জিনিসটা ধীরে ধীরে 4 হাত পায়ে ভর দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করল। তারপর রাত 3টের মন্ত্রের ঘটনার পর আমি প্রায় 1 সপ্তাহ কোনো নতুন কাজ নিইনি। শরীরের ক্লান্তির থেকেও বেশি মনটা অদ্ভুত ভারী হয়েছিল, কারণ সেই রাতের পর থেকে আমি একটা জিনিস বুঝতে পারছিলাম, কেউ বা কিছু আমাকে অনুসরণ করছে। যেখানেই যাই মনে হতো দূরে কোথাও একটা মহিলা দাঁড়িয়ে আমাকে দেখছে, কিন্তু কাছে গেলেই কেউ নেই। সেদিন সন্ধ্যায় হঠাৎ আমার বাড়িতে এক মধ্যবয়স্ক লোক এলেন। মুখ শুকনো, চোখের নিচে কালি, যেন বহুদিন ঘুমননি। তিনি বসেই বললেন, আমার স্ত্রীকে বাঁচান। আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম, কি হয়েছে? লোকটা কাঁপা গলায় বলল, রাত হলেই ও বদলে যায়। আমি প্রথমে ভাবলাম কোনো মানসিক সমস্যা, কিন্তু পরের কথাটা শুনে চুপ হয়ে গেলাম। গতকাল রাতে আমি দেখেছি ও নিজের হাতে কাঁচা মাংস খাচ্ছে। লোকটার নাম অমিত। সে আমাকে নিয়ে গেল তাদের গ্রামের বাড়িতে। বাড়িটা ছিল নদীর ধারে, পুরনো ভাঙাচোরা একটা দোতলা বাড়ি। আশেপাশে প্রায় কোনো লোকজন নেই। ভেতরে ঢুকতেই আমার গায়ে কাঁটা দিল। পুরো বাড়ির বাতাস অস্বাভাবিক ঠান্ডা, আর কোথাও একটা পচা ফুলের গন্ধ। অমিত নিচু গলায় বলল, ও উপরে আছে, কিন্তু রাত নামার আগে ও স্বাভাবিক থাকে। আমি ধীরে ধীরে উপরে উঠলাম। ঘরের ভেতরে এক মহিলা জানলার পাশে বসেছিল। দেখতে একদম সাধারণ, শান্ত চোখ, ফ্যাকাশে মুখ। সে আমার দিকে তাকিয়ে হালকা হাসল, কিন্তু সেই হাসিটা দেখেই আমার বুক ঠান্ডা হয়ে গেল, কারণ তার ঠোঁটের কোণায় শুকনো রক্ত লেগেছিল। আমি মন্ত্র পড়ে বুঝতে চেষ্টা করলাম কোনো অশুভ শক্তি আছে কিনা। ঠিক তখনই মহিলাটা হঠাৎ আমার দিকে তাকিয়ে খুব ধীরে বলল, ও আমাকে ছাড়বে না। আমি জিজ্ঞেস করলাম, কে? মহিলাটা কাঁপা গলায় বলল, পিশাচিনী। তারপর সে একটা গল্প বলতে শুরু করলো। কয়েক মাস আগে গ্রামের বাইরে একটা পুরনো শ্মশানের কাছে সে অজ্ঞান হয়ে পড়েছিল। যখন জ্ঞান ফেরে তখন থেকেই প্রতি রাতেই একই স্বপ্ন দেখতে শুরু করে। একটা কালো চুলওয়ালা মহিলা যে অন্ধকারে দাঁড়িয়ে থাকে আর বলে, আমার ক্ষুধা পেয়েছে। সেদিন রাতেই আমি ওই বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলাম। রাত প্রায় 1টা, বাইরে প্রবল হাওয়া বইছে। হঠাৎ উপরের ঘর থেকে খাচ 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 শব্দ আসতে লাগলো। আমি দৌড়ে ঘরে ঢুকতেই দেখি মহিলাটা দেওয়ালে উল্টো হয়ে ঝুলে আছে। তার চুল মাটিতে লটকে পড়েছে, চোখ দুটো সম্পূর্ণ সাদা আর মুখ ভর্তি রক্ত। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো, তারপরে এমন একটা হাসি দিল যেটা মানুষের হতে পারে না। আমি সঙ্গে সঙ্গে রুদ্রতন্ত্রের মন্ত্র পড়তে শুরু করলাম। ঠিক তখনই ঘরের কোণের অন্ধকার থেকে আর একটা মহিলা বেরিয়ে এলো। লম্বা কালো চুল, অস্বাভাবিক লম্বা হাত, আর মুখের জায়গায় শুধু ধারালো দাঁত। সে বিকৃত গলায় বলল, ও এখন আমার। হঠাৎ পুরো ঘরের আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে শুধু একটা শব্দ ভেসে আসছিল, খাচ, জীবনের শব্দ। আর তারপর আমার কাঁধের ঠিক পিছনে কেউ ঠান্ডা নিঃশ্বাস ফেলল। পিশাচিনীর অভিশাপের ঘটনার পর আমি কয়েকদিন কারো সাথে যোগাযোগ রাখিনি, কারণ সেই রাতের একটা দৃশ্য আজও ভুলতে পারিনি। অন্ধকার ঘরের ভেতর দাঁড়িয়ে থাকা সেই পিশাচিনী শেষ মুহূর্তে আমার দিকে তাকিয়ে বলেছিল, তুই যেখানে যাবি মৃত্যু আগে পৌঁছে যাবে। প্রথমে আমি কথাটাকে অভিশাপ ভেবেছিলাম, কিন্তু কয়েকদিন পর বুঝলাম ওটা সতর্ক বার্তা ছিল। সেদিন দুপুরে আমি একটা চিঠি পেলাম, পুরনো হলুদ কাগজ,
কোনো প্রেরকের নাম নেই। চিঠিতে শুধু লেখা ছিল, দয়া করে আমাদের গ্রামে আসুন, এখানে কেউ বাঁচে না। নিচে গ্রামের নাম নিশিপুর। আমি নামটা আগে কখনো শুনিনি, মানচিত্রেও খুঁজে পাওয়া কঠিন। পাহাড় আর জঙ্গলের মাঝখানে ছোট্ট একটা গ্রাম। সন্ধ্যের দিকে সেখানে পৌঁছাতেই প্রথম অদ্ভুত জিনিসটা চোখে পড়ল। পুরো গ্রামে একটা মানুষও নেই। দোকান খোলা, রান্নার হাঁড়িতে এখনও খাবার, কিন্তু মানুষ নেই। শুধু বাতাসে একটা অদ্ভুত গন্ধ, ভেজা মাটি আর পচা দেহের গন্ধ মিশে আছে। আমি ধীরে ধীরে গ্রামের ভেতর হাঁটতে শুরু করলাম। হঠাৎ একটা বাড়ির দরজা কিঁচ করে খুলে গেল। ভেতর থেকে খুব আস্তে একটা বাচ্চার গলা এলো, আপনি চলে যান। আমি ভেতরে ঢুকতেই দেখি এক ছোট ছেলে কোণের দিকে বসে আছে, চোখে ভয়। আমি জিজ্ঞেস করলাম, সবাই কোথায়? ছেলেটা কাঁপতে কাঁপতে বলল, রাত হলে ওরা বের হয়। কারা? ছেলেটা উত্তর দিল না, শুধু জানলার বাইরে তাকিয়ে রইল। আমি লক্ষ্য করলাম গ্রামের প্রতিটা বাড়ির দরজায় লাল রঙে একই চিহ্ন আঁকা, একটা বৃত্ত, তার ভেতরে 3টে চোখ। চিহ্নটা দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ বহু বছর আগে গুরু আমাকে এই চিহ্ন সম্পর্কে বলেছিলেন। এটা ছিল মৃতভোজীদের চিহ্ন, এক ধরনের অশুভ সত্তা, যারা মৃত মানুষের আত্মা নয়, বরং জীবন্ত মানুষের ভয় খেয়ে বাঁচে। সূর্য ডোবার সাথে সাথে পুরো গ্রামের পরিবেশ বদলে যেতে শুরু করল। চারদিকে কুয়াশা নেমে এলো, কুকুরের চিৎকার বন্ধ হয়ে গেল, বাতাস একদম স্তব্ধ। আর তারপর দূরে কোথাও একটা ঘণ্টা বাজল, ঢাং ঢাং ঢাং। ছেলেটা হঠাৎ চিৎকার করে উঠল, ওরা বেরিয়ে পড়েছে। ঠিক তখনই বাইরে অনেকগুলো পায়ের শব্দ শোনা গেল, ধীরে ধীরে ধীরে। আমি জানলার ফাঁক দিয়ে বাইরে তাকালাম, আর যা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। পুরো গ্রামের রাস্তা জুড়ে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু তারা মানুষ নয়। তাদের শরীর শুকিয়ে কঙ্কালসার, চোখের জায়গায় শুধু কালো গর্ত, আর মুখ অস্বাভাবিকভাবে ছেঁড়া। তারা সবাই একসাথে আমার বাড়িটার দিকে তাকিয়েছিল। তারপর একসাথে সবগুলো মুখ খুলে একই কথা বলল, নতুন একজন এসেছে। হঠাৎ পুরো বাড়িটা কেঁপে উঠল। দরজায় ধীরে ধীরে ঠক 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 শব্দ হতে লাগলো। আর সেই মুহূর্তে বুঝলাম, নিশিপুরে মানুষ মরে না, কারণ এখানে যারা একবার আসে তারা আর মানুষ থাকে না। নিশিপুর থেকে ফিরে আসার পর আমি প্রায় অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ সেই গ্রামের শেষ রাতে আমি এমন কিছু দেখেছিলাম যেটা কোনো মানুষের দেখা উচিত নয়। ভোর হওয়ার ঠিক আগে গ্রামের সব মৃতভোজী একসাথে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করেছিল, আর তাদের মাঝখানে ছিল একটা বিশাল লাল দরজা। হ্যাঁ, জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা দরজা, কোনো দেওয়াল নেই, কিছুই নেই, শুধু একটা পুরনো রক্ত লাল দরজা। আর দরজার ওপাশ থেকে ভেসে আসছিল মানুষের কান্নার শব্দ। সেদিন আমি দরজার কাছে যাইনি, কারণ গুরু একবার বলেছিলেন, কিছু দরজা খোলার জন্য তৈরি হয় না। কিন্তু সেই ঘটনার পর থেকে প্রতি রাতে আমি একই স্বপ্ন দেখতে শুরু করলাম। একটা অন্ধকার জায়গা, মাটিতে অসংখ্য হাত ছটফট করছে, আর দূরে দাঁড়িয়ে সেই লাল দরজা। স্বপ্নের শেষে সবসময় একটা গলা শুনতে পেতাম, ওপারে আস। প্রথমে আমি এসব উপেক্ষা করছিলাম, কিন্তু এক রাতে ঘুম ভেঙে দেখি আমার ঘরের দেওয়ালে লাল রঙে একটা দরজা আঁকা, আর সেটা ধীরে ধীরে বড় হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে মন্ত্র পড়তে শুরু করলাম, কিন্তু সেই আঁকা দরজার মাঝখানটা হঠাৎ কালো হয়ে গেল, যেন ভেতরে গভীর অন্ধকার। তারপর সেই অন্ধকারের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো, পোড়া কালো একটা হাত। আমি রুদ্রাক্ষের মালা ছুঁড়ে মারতেই হাতটা মিলিয়ে গেল, কিন্তু বুঝতে পারলাম দরজাটা আমাকে খুঁজছে। পরের দিনই আমি আবার নিশিপুরে ফিরে গেলাম, কিন্তু সেখানে পৌঁছে দেখি পুরো গ্রাম খালি। একটাও মানুষ নেই, একটাও শব্দ নেই, শুধু গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই লাল দরজা। এবার দরজাটা আগের থেকেও বড়, আর তার চারপাশে মাটিতে শুকনো রক্ত দিয়ে অসংখ্য তন্ত্রচিহ্ন আঁকা। আমি কাছে যেতেই দরজাটা নিজের থেকেই ধীরে ধীরে খুলতে শুরু করলো। ক্যাচ! ভেতরে শুধু অন্ধকার,
কিন্তু সেই অন্ধকারের গভীর থেকে হাজার মানুষের কান্না, চিৎকার, ফিসফিসানি একসাথে ভেসে আসছে। আমি বুঝলাম এটা কোনো সাধারণ দরজা নয়, এটা দুই জগতের মাঝখানের পথ। ঠিক তখনই আমার পিছন থেকে একটা গলা এলো, ওপারে গেলে আর ফিরে আসা যায় না। পিছনে তাকিয়ে দেখি আমার গুরু দাঁড়িয়ে। কিন্তু এটা অসম্ভব, কারণ আমার গুরু 5 বছর আগেই মারা গেছেন। তিনি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে বললেন, দরজাটা বন্ধ করতে হবে, না হলে ওরা সবাই চলে আসবে। আমি জিজ্ঞেস করলাম, ওরা কারা? গুরু কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, যাদের মৃত্যুও গ্রহণ করেনি। হঠাৎ দরজার ওপাশের অন্ধকার নড়ে উঠল। তারপর ধীরে ধীরে অনেকগুলো মুখ দেখা যেতে লাগলো। পচে যাওয়া মুখ, বিকৃত চোখ, ছেঁড়া চামড়া। তারা সবাই দরজার ভেতর থেকে বাইরে আসার চেষ্টা করছে। ঠিক তখনই আমার মৃত গুরু আমার হাত শক্ত করে ধরে ফিসফিস করে বললেন, অনাথ, পিছনে তাকাস না। কিন্তু ততক্ষণে আমি বুঝতে পেরেছি আমার গুরুর হাতটা অস্বাভাবিক ঠান্ডা, আর ধীরে ধীরে তার মুখের চামড়া গলে নিচে পড়তে শুরু করেছে। লাল দরজার ওপারের ঘটনার পর আমি বুঝে গিয়েছিলাম আমার চারপাশে যা ঘটছে সেগুলো আলাদা আলাদা ঘটনা নয়, সবকিছুর মধ্যে কোনো একটা যোগসূত্র আছে। কেউ বা কিছু অন্ধকারের দরজাগুলো একে একে খুলছে, আর সেই শক্তি আমাকে চেনে। সেদিন গভীর রাতে আমি গঙ্গার ধারে বসেছিলাম, মাথার ভেতর এখনো গুরুর গলে যাওয়া মুখটা ঘুরছে। ঠিক তখনই পিছন থেকে একটা ছোট্ট গলা ভেসে এলো, আমার মাকে খুঁজে দাও। আমি পিছনে তাকিয়ে দেখি 6-7 বছরের একটা ছেলে দাঁড়িয়ে, ভেজা জামা, কাদা মাখা পা, আর চোখ দুটো অদ্ভুত ফ্যাকাশে। আমি জিজ্ঞেস করলাম, তুমি এখানে একা কি করছো? ছেলেটা শুধু একটা কাগজ আমার হাতে দিল, একটা ঠিকানা। তারপর সে ধীরে ধীরে বলল, ও এখনো কাঁদে। আমি আর কিছু জিজ্ঞেস করার আগেই হঠাৎ পাশ দিয়ে একটা ট্রাক চলে গেল। কয়েক সেকেন্ডের জন্য রাস্তা অন্ধকার হয়ে গেল, আর আলো ফিরতেই ছেলেটা নেই। আমার বুকের ভেতরটা ধক করে উঠল, কারণ মাটিতে কোনো পায়ের ছাপও নেই। পরদিন আমি ঠিকানাটা ধরে পৌঁছালাম নদিয়ার একটা ছোট গ্রামে। গ্রামে ঢুকতেই বুঝলাম কিছু একটা অস্বাভাবিক। প্রতিটা বাড়ির জানলায় লাল কাপড় বাঁধা, কেউ সন্ধ্যার পর বাইরে বেরোয় না। এক বৃদ্ধা আমাকে দেখে ফিসফিস করে বললেন, রাতে যদি বাচ্চার কান্না শোনেন দরজা খুলবেন না। আমি জিজ্ঞেস করলাম, কেন? বৃদ্ধা কাপা গলায় বললেন, কারণ ও বাচ্চা নয়। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বাড়িতে আমাকে নিয়ে যাওয়া হলো। জানতে পারলাম কয়েক মাস আগে ওই বাড়ির এক শিশু হঠাৎ মারা যায়। তারপর থেকেই প্রতি রাতে বাড়ির ভেতর কান্নার শব্দ শোনা যায়, আর যে সেই কান্নার উৎস খুঁজতে যায় সে পরদিন মৃত অবস্থায় পাওয়া যায়। আমি সেদিন রাতেই বাড়িটার ভেতরে থাকার সিদ্ধান্ত নিলাম। রাত বাড়ার সাথে সাথে বাড়িটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠল। দেওয়ালের রং খসে পড়ছে, কোথাও কোথাও ছোট ছোট হাতের ছাপ। রাত ঠিক 2:17। হঠাৎ উপরের ঘর থেকে একটা শিশুর কান্না ভেসে এলো, ধীরে, দম বন্ধ করা কান্না। আমার শরীর কেঁপে উঠল, কারণ সেই কান্নার মধ্যে কষ্টের থেকেও বেশি ছিল রাগ। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। ঘরের দরজাটা অল্প খোলা। ভেতরে উকি দিতেই দেখি ঘরের মাঝখানে একটা ছোট্ট ছেলে বসে আছে, মাথা নিচু। আমি আস্তে বললাম, তুমি কে? ছেলেটা ধীরে ধীরে মাথা তুলল, আর সঙ্গে সঙ্গে আমার হাত থেকে রুদ্রাক্ষের মালা পড়ে গেল, কারণ তার পুরো মুখটা পোড়া, চোখের জায়গায় শুধু কালো গর্ত। সে আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, মা আমাকে আগুনে ফেলে দিয়েছিল। হঠাৎ ঘরের সব খেলনা একসাথে নড়তে শুরু করল। দেওয়ালে রক্ত দিয়ে লেখা ফুটে উঠল, মা এখনো বেঁচে আছে। ঠিক তখনই আমার পিছনে কারোর পায়ের শব্দ হলো। আমি ঘুরে তাকাতেই দেখি দরজার সামনে একটা মহিলা দাঁড়িয়ে, তার হাতে আধপোড়া একটা পুতুল, আর মুখে এমন একটা হাসি যেটা কোনো মায়ের হতে পারে না। মৃত শিশুর কান্নার ঘটনার পর আমি কয়েকদিন নিজের মুখ আয়নায় দেখিনি, কারণ সেই বাড়ি থেকে বেরোনোর আগে একটা জিনিস ঘটেছিল যেটা আমার ভিতরটা বদলে দিয়েছিল। বেরোনোর সময় সিঁড়ির পাশে ঝুলে থাকা পুরনো আয়নায় আমি নিজের প্রতিচ্ছবি দেখেছিলাম, কিন্তু সেখানে আমি একা ছিলাম না। আমার পিছনে একটা কালো ছায়া দাঁড়িয়েছিল, লম্বা, অস্বাভাবিক পাতলা, আর তার মুখটা সম্পূর্ণ অন্ধকার। আমি পিছনে তাকাতেই কিছু ছিল না,
কিন্তু আবার আয়নার দিকে তাকালে সেই জিনিসটা আরও কাছে চলে আসছিল। সেদিনের পর থেকেই সব শুরু হয়। প্রথমে ছোট ছোট ঘটনা, বাথরুমের আয়নায় নিজের চোখ নড়তে দেখা, ঘুম ভাঙার পর আয়নায় কয়েক সেকেন্ড দেরিতে প্রতিচ্ছবি নড়া। তারপর একদিন আমি স্পষ্ট দেখলাম আয়নার ভেতরের আমি হাসছে, কিন্তু আমি হাসিনি। সেদিন রাতেই আমার গুরুর পুরনো ডায়েরি খুলে একটা জিনিস খুঁজে পেলাম। কালো আয়না কখনো প্রতিচ্ছবি দেখায় না, ও আত্মার দরজা দেখায়। ডায়েরিতে আরও লেখা ছিল, যদি কোনোদিন প্রতিচ্ছবি নিজের ইচ্ছায় নড়ে ওঠে, বুঝবে ও তোমাকে বদলে দিতে চাইছে। আমি বুঝলাম ব্যাপারটা বিপজ্জনক হয়ে উঠছে। পরদিন এক লোক আমার কাছে সাহায্য চাইতে এলো। লোকটার নাম সৌরভ। সে কাঁপা গলায় বলল, আমার স্ত্রী আয়নার সামনে দাঁড়িয়ে কারো সাথে কথা বলে। আমি তাদের বাড়িতে গেলাম। ঘরে ঢুকেই বুঝলাম কিছু একটা ভয়ঙ্কর আছে। পুরো বাড়ির সব আয়না কাপড় দিয়ে ঢাকা। সৌরভ বলল, রাত হলেই ও সব কাপড় খুলে দেয়। আমি ধীরে ধীরে শোবার ঘরে ঢুকলাম। ঘরের এক কোণে একটা বিশাল পুরনো আয়না দাঁড়িয়ে, কালো কাঠের ফ্রেম, চারপাশে অদ্ভুত তন্ত্রচিহ্ন খোদাই করা, আর তার সামনে দাঁড়িয়ে এক মহিলা ফিসফিস করে কথা বলছে। আমি কাছে যেতেই সে ধীরে ধীরে ঘুরে তাকালো। তার চোখের নিচে গভীর কালি, যেন বহুদিন ঘুমায়নি। সে কাঁপা গলায় বলল, ওরা আমাকে ডাকছে। আমি জিজ্ঞেস করলাম, কারা? মহিলাটা আয়নার দিকে তাকিয়ে ফিসফিস করল, ওপারের মানুষগুলো। ঠিক তখনই আয়নার ভেতরটা ধীরে ধীরে কালো হয়ে উঠল, আর আমি যা দেখলাম আমার শরীর জমে গেল। আয়নার ভেতরে পুরো ঘরটা দেখা যাচ্ছে, কিন্তু একটা জিনিস আলাদা, আয়নার ভেতরে দাঁড়িয়ে থাকা আমি আমার দিকে তাকিয়ে হাসছে। তারপর সে ধীরে ধীরে নিজের মাথাটা কাত করল আর ফিসফিস করে বলল, অবশেষে দেখা হলো অনাথ। হঠাৎ আয়নার প্রাচের ভেতর থেকে অনেকগুলো হাত বেরিয়ে এলো, কালো লম্বা আঙুল, যেন আমাকে টেনে ভেতরে নিয়ে যেতে চাইছে। আমি মন্ত্র পড়তে শুরু করতেই পুরো ঘরের সব আয়না একসাথে ফেটে গেল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা তখনও বাকি ছিল, কারণ ভাঙা কাঁচের টুকরোগুলোতে আমি নিজের মুখ দেখছিলাম না। প্রতিটা কাঁচে দেখা যাচ্ছিল আলাদা আলাদা মানুষ, আর তারা সবাই একসাথে আমার দিকে তাকিয়ে বলছিল, দরজা খুলে গেছে। কালো আয়নার ভেতরের পর আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে অশুভ শক্তির মুখোমুখি আমি এতদিন হচ্ছিলাম সেটা কোনো সাধারণ আত্মা নয়। এটা অনেক পুরনো কিছু, অনেক ক্ষুধার্ত কিছু। আর এখন ও সম্পূর্ণ জেগে উঠতে চলেছে। সেদিন গভীর রাতে আমার গুরুর পুরনো আশ্রমে গেলাম। বহু বছর ধরে জায়গাটা বন্ধ, জঙ্গলে ঢাকা পড়ে গেছে প্রায়। আশ্রমের ভেতরে একটা গোপন ঘর ছিল। গুরু মৃত্যুর আগে বলেছিলেন, যেদিন সব দরজা খুলতে শুরু করবে সেদিন এই ঘর খুলবি। আমি দরজার তালা ভাঙতেই ভেতর থেকে পচা ধূপ আর পুরনো রক্তের গন্ধ বেরিয়ে এলো। ঘরের মাঝখানে একটা বিশাল তন্ত্রচক্র আঁকা, চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য পুরনো পুঁথি, আর ঠিক মাঝখানে রাখা একটা কালো বই। বইটার মলাটে শুধু একটা চিহ্ন আঁকা, 3টে চোখের ভেতর আগুন। আমি নিশিপুরে এই চিহ্ন দেখেছিলাম। আমি বইটা খুলতেই প্রথম পাতায় গুরুর হাতের লেখা দেখতে পেলাম, যদি তুই এটা পড়িস তাহলে বুঝবি ও ফিরে এসেছে। পরের পাতাগুলো পড়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। অনেক শতাব্দী আগে কয়েকজন তান্ত্রিক মিলে একটা নিষিদ্ধ যজ্ঞ করেছিল। তারা বিশ্বাস করত মৃত্যুর ওপারের শক্তিকে জাগিয়ে তুললে মানুষ অমর হতে পারবে। কিন্তু তারা ভুল করেছিল, কারণ তারা যাকে ডেকেছিল সে দেবতা নয়, সে ছিল অন্ধকারের ভক্ষক, একটা সত্তা যে আত্মা, ভয় আর মৃত্যু খেয়ে বেঁচে থাকে। তাকে আটকানোর জন্য তান্ত্রিকরা নিজেদের প্রাণ দিয়ে 7টা দরজা বন্ধ করেছিল। কিন্তু এখন এক এক করে সব দরজা খুলছে, আর শেষ দরজাটা খুললেই শুরু হবে শয়তানের যজ্ঞ। ঠিক তখনই আশ্রমের বাইরে হঠাৎ অসংখ্য মানুষের চিৎকার শোনা গেল। আমি দৌড়ে বাইরে বেরোতেই দেখি
জঙ্গলের মাঝখানে আগুন জ্বলছে, আর সেই আগুন ঘিরে দাঁড়িয়ে আছে অনেকগুলো মানুষ। না, মানুষ নয়, তাদের শরীর আধপোড়া, চোখ কালো, মুখ ছেঁড়া। আমি বুঝলাম এরা সেই সব মানুষ যারা এতদিন বিভিন্ন ঘটনার মধ্যে মারা গিয়েছিল। বীরনগরের পোড়া লোকটা, নিশিপুরের মৃতভোজীরা, আয়নার ভেতরের ছায়াগুলো, সবাই সেখানে দাঁড়িয়ে, আর তাদের মাঝখানে একটা বিশাল তন্ত্রচক্র। চক্রের মাঝখানে রাখা একটা মানুষের দেহ। আমি কাছে যেতেই বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ ওটা আমারই দেহ। ঠিক তখনই পিছন থেকে একটা গলা ভেসে এলো, আসল যজ্ঞ এখন শুরু হবে। আমি ঘুরে তাকাতেই দেখি আমার গুরু দাঁড়িয়ে, কিন্তু এবার আর কোনো ছদ্মবেশ নেই। তার পুরো শরীর কালো হয়ে গেছে, চোখের জায়গায় শুধু আগুন জ্বলছে। তিনি ধীরে ধীরে হাসলেন আর বললেন, আমি তোকে সব সময় প্রস্তুত করছিলাম অনাথ, কারণ শেষ দরজাটা খুলবে তোর হাত দিয়েই। হঠাৎ চারপাশের সব মৃত সত্তা একসাথে মন্ত্র পড়তে শুরু করল। বাতাস ভারী হয়ে উঠল, আকাশ কালো হয়ে গেল, মাটির নিচ থেকে অসংখ্য হাত বেরিয়ে আসতে লাগল। আর তারপর তন্ত্রচক্রের মাঝখানে শুয়ে থাকা আমার মৃতদেহটা ধীরে ধীরে চোখ খুলল। আকাশ তখন সম্পূর্ণ কালো, চারদিকে শুধু আগুনের আলো আর মৃতদের মন্ত্রোচ্চারণ। আমি স্থির হয়ে তাকিয়েছিলাম তন্ত্রচক্রের মাঝখানে শুয়ে থাকা আমার নিজের দেহটার দিকে। আর তারপর ওটা ধীরে ধীরে উঠে বসল, ঠিক আমার মতো মুখ, ঠিক আমার মতো চোখ, কিন্তু তার ঠোঁটে যে হাসিটা ছিল সেটা মানুষের নয়। আমার গুরু ধীরে ধীরে বললেন, এটাই তোর আসল রূপ অনাথ। জন্মের পর থেকেই তোকে এই যজ্ঞের জন্য বেছে নেওয়া হয়েছিল। আমি চিৎকার করে বললাম, মিথ্যে। গুরু হাসলেন। তারপর কালো বইটা খুলে একটা পাতা আমার সামনে ধরলেন। পাতায় একটা পুরনো ছবি, একটা শিশুকে কোলে নিয়ে কয়েকজন তান্ত্রিক দাঁড়িয়ে আছে, আর সেই শিশুটি আমি। নিচে লেখা, সপ্তম দ্বারের বাহক। আমার হাত কাঁপতে শুরু করল। গুরু বললেন, যেদিন তোকে পাওয়া গিয়েছিল তোর চারপাশে সব মানুষ মৃত ছিল, তুই একাই বেঁচেছিলি, কারণ ও তোকে বেছে নিয়েছিল। ঠিক তখনই তন্ত্রচক্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা আমার অন্য রূপটা কথা বলল, কিন্তু তার গলা আমার নয়। অনেকগুলো মানুষের গলা একসাথে যেন কথা বলছে, দরজা খুলে দে। হঠাৎ আমার মাথার ভেতর অসংখ্য দৃশ্য ভেসে উঠতে লাগল। লাল দরজা, কালো আয়না, পিশাচিনী, মৃত শিশুর কান্না, সবকিছু যেন একটা জায়গায় গিয়ে মিলছে। আমি বুঝলাম, এতদিন আমি যাদের থামানোর চেষ্টা করছিলাম তারা আসলে আমাকে এখানে নিয়ে আসার পথ তৈরি করছিল। কারণ শেষ তন্ত্র সাধনার জন্য দরকার ছিল বাহককে, আর সেই বাহক আমি। চারপাশের মৃত সত্তাগুলো একসাথে মন্ত্র পড়তে শুরু করল। মাটি ফেটে যেতে লাগল, আকাশের অন্ধকার যেন নিচে নেমে আসছে। তন্ত্রচক্রের মাঝখানে হঠাৎ একটা বিশাল কালো ফাটল তৈরি হল। সেই ফাটলের ভেতর থেকে অসংখ্য হাত বেরিয়ে আসছে। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ চিৎকার করছে। আর সেই অন্ধকারের গভীর থেকে দুটো বিশাল আগুনের মতো চোখ ধীরে ধীরে খুলল। আমি বুঝলাম, অন্ধকারের ভক্ষক জেগে উঠছে। গুরু হাঁটু গেড়ে বসে পড়লেন। প্রভু, আপনার দ্বার খুলে গেছে। ঠিক তখনই আমার গলায় থাকা রুদ্রাক্ষের মালাটা হঠাৎ গরম হয়ে উঠল। গুরুর একটা কথা মনে পড়ে গেল, সবচেয়ে শক্তিশালী তন্ত্র সেইটা
যেখানে সাধক নিজের আত্মাকে উৎসর্গ করে। আমি বুঝলাম এই যজ্ঞ থামানোর একটাই উপায় আছে, নিজেকে শেষ করে দেওয়া। আমি ধীরে ধীরে তন্ত্রচক্রের মাঝখানে এগিয়ে গেলাম। আমার অন্য রূপটা তখনও দাঁড়িয়ে হাসছে। সে হাত বাড়িয়ে বলল, এসো, সম্পূর্ণ হও। আমি চোখ বন্ধ করে শেষ মন্ত্রটা পড়তে শুরু করলাম। চারপাশের বাতাস কাঁপতে লাগল, মাটির ফাটল থেকে চিৎকার ভেসে আসছে। গুরু হঠাৎ বুঝতে পেরে চিৎকার করে উঠলেন, না, থাম। কিন্তু তখন দেরি হয়ে গেছে। আমি নিজের রুদ্রাক্ষের মালাটা ছিঁড়ে সেই কালো ফাটলের মধ্যে ছুঁড়ে মারলাম। তারপর নিজেই ঝাঁপ দিলাম অন্ধকারের ভেতরে। সেই মুহূর্তে পুরো পৃথিবী যেন কেঁপে উঠল। অসংখ্য আত্মার চিৎকার একসাথে শোনা গেল। আকাশের কালো মেঘ ছিঁড়ে আগুন বেরিয়ে এলো। আর তারপর সব শান্ত হয়ে গেল। অনেক বছর কেটে গেছে সেই ঘটনার পর। লোকেরা বলে সেই রাতের পর থেকে আর কোনো অদ্ভুত মৃত্যু, কোনো লাল দরজা, কোনো কালো আয়না দেখা যায়নি। কিন্তু মাঝে মাঝে গভীর রাতে কিছু মানুষ এখনো একটা ফিসফিসে গলা শুনতে পায়। অন্ধকার কখনো পুরোপুরি মরে না। আর কলকাতার কিছু পুরনো শ্মশানে নাকি আজও একজন তান্ত্রিককে দেখা যায়, কালো পোশাক, গলায় রুদ্রাক্ষ আর চোখে অদ্ভুত শূন্যতা। সে নাকি শুধু একটা কথাই বলে, দরজাগুলো আবার খুলছে।